একটা ছোট্ট চারা গাছের কথাই ধরুন, তাকে বড় বৃক্ষে পরিণত করতে হলে সঠিকভাবে যত্ন করতে হবে। তার মানে পানি দেয়া থেকে শুরু করে সার দেয়া পর্যন্ত খেয়াল রাখতে হবে। এমনকি সেই চারা গাছ সঠিকভাবে আলো বাতাস পাচ্ছে কিনা সেদিকেও নজর রাখা জরুরি। কিন্তু এত সব যত্নার্থী ছাড়াও একটা চারা গাছ বড় বৃক্ষে পরিণত হতে পারে। একটা শিশুরও সঠিকভাবে বেড়ে ওঠার জন্য উপযুক্ত পরিবেশ দরকার, আর তা না হলে সে ভিন্ন মানুষে পরিণত হতে পারে। ভূমিকাতেই এত কথা বলার একটাই কারণ, আর তা হলো আগের উদাহরণগুলোর মতো অপরাধেরও বেড়ে ওঠা এবং শিকড় বাকড় গজানোর জন্য উপযুক্ত পরিবেশ দরকার। এবার অনুসন্ধানে নেমে আমরা এমন একটি জায়গার সন্ধান পেয়েছি যেখানে শুধু সব ধরনের অপরাধের জন্মই নয়, একের পর এক বড় বড় অপরাধীরও উত্থান হয়েছে। শুরুতেই এটা ভেবে নেবেন না যে কোনো একটা নির্দিষ্ট জায়গাতে অপরাধ আর অপরাধীর চাষবাস হয় বা এসব তৈরির জন্য আলাদা কোনো কারখানা আছে। তবে যেখানে পরিবেশ পায় সেখানে এসবের উৎপাদন ভালো হয়। এবার রাজধানীর খুব পরিচিত একটা বস্তি এলাকায় নজর রাখছে তালাশ টিম। ভাসানটেক রাজধানী ঢাকার উত্তর পশ্চিম দিকে এই এলাকার অবস্থান। পূর্ব উত্তরে ক্যান্টনমেন্ট, দক্ষিণে মিরপুর সেকশন 14 এবং পশ্চিমে কালশী। ভাসানটেকে আলাদা করে ধরলে 4টি বস্তি আছে। নিম্নবিত্ত শ্রেণীর লোকজনের বসবাস এই বস্তিগুলোতে। প্রথমে কাফরুল থানার অধীনে থাকলেও জনসংখ্যার আধিক্য আর অপরাধ ব্যাপক আকার ধারণ করায় এই ভাসানটেককে 2012 সালে আলাদা থানায় পরিণত করা হয়। 1974 সালে জাতীয় জনক বঙ্গবন্ধু পুনর্বাসন করার জন্য আমাদেরকে ঢাকা থেকে এই ভাসানটেকে রেখে যান। ওই থেকে আমরা এই 40 বছর এই ভাসানটেকে থাকি। সরকারিভাবে বস্তিবাসীদের পুনর্বাসনের জন্য 1998 সালে এক জরিপ করা হয়। তখনই ভাসানটেক এলাকায় প্রায় 3250 পরিবারের বসবাস ছিল। সব মিলিয়ে বসবাসকারী মানুষের সংখ্যা ছিল প্রায় 50,000। বর্তমানে সেখানে 5,000-এরও বেশি পরিবার বসবাস করছে। সব মিলিয়ে মোট মানুষের সংখ্যা প্রায় লাখ। সময়ের পরিবর্তনের সাথে সাথে ভাসানটেক বস্তিতে শুধু মানুষই নয়, সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, মাদক সহ নানান অপরাধও বেড়েছে। এসব কারণেই ভাসানটেক এখন রাজধানীর অপরাধ প্রবণ এলাকার শীর্ষে। দেশের সন্ত্রাসীদের তালিকায় শীর্ষে অবস্থান করা অনেকেরই উত্থান এই ভাসানটেক থেকে। ঝিলের ধারে কিংবা ঝিল পরিবেষ্টিত, চারদিকে বিল পানি, ওরকম, যার ফলে অপরাধীরা ওই জায়গাটাকে একটা হারবার, একটা আশ্রয়স্থল হিসেবে বেছে নেয়। কোন কোন মোস্ট ওয়ান্টেড অপরাধীর উত্থান হয়েছে ভাসানটেক বস্তি থেকে তা তো আমাদের জানতেই হবে। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, কোনো কিছু নিয়ে অনুসন্ধানে নামলে বেশিরভাগ সময় সদর দরজা খোলা থাকে না আমাদের জন্য, তখন ভিন্ন পথে বেছে নিতে হয়। মোহাম্মদ শরীফ 20 বছর ধরে ভাসানটেক বস্তিতে থাকে। স্ত্রী আর 3 সন্তানকে নিয়ে তার সংসার। কারখানা থেকে ভাঙা কয়েল পাইকারি কিনে এনে কেজি দরে বিক্রি করে। শরীফ প্রথমে এই বস্তিতে ছোট্ট একটা ঘরে ভাড়া থাকত, পরে এখানেই একটা জায়গা কিনেছে। সে হিসেবে বস্তিতেই একটা বাড়ির মালিক সে। ওইটা আমি 3,000 টাকা এখানে রাখছিলাম জায়গা। ভাসানটেক বস্তির কোনো ঘরেই পানি, বিদ্যুৎ আর গ্যাসের সংযোগের বৈধতা নেই। এই বাড়িতেও অবৈধ বিদ্যুৎ সংযোগে চলছে হিটার সহ ফ্রিজ পর্যন্ত। বিদ্যুৎ বিল ঠিকই দিচ্ছে, কিন্তু নিচ্ছে কে? বিল জরুরি কাটারে এই যে মামুন ভাই। এই আধুনিক যুগে কোন দেশের রাজধানীতে বসবাস করা মানুষজনকে পানি বা বিদ্যুতের মতো নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রাখাটাও হয়তো অবৈধ। পরিস্থিতি যখন এমন হয় তখনই হয়তো অন্য অপরাধগুলো গজিয়ে ওঠার মতো পরিবেশ তৈরি হতে থাকে। প্রশাসন এসব জানার জন্যই হয়তো
কিছুদিন পরপরই পুনর্বাসন শব্দটি উচ্চারিত হয়। ঢাকা মহানগরের ছিন্নমূল বস্তিবাসী ও নিম্নবিত্তদের জন্য রাজধানীর সরকারি জমিতে বহুতল বিশিষ্ট ভবনের পুনর্বাসন নামে একটা প্রকল্প শুরু হয়েছিল 2013 সালে। বেসরকারি একটা প্রতিষ্ঠানের মাধ্যমে মিরপুর 15 নম্বর সেকশনের ভাসানটেকের ধামালকোট ও লালাসরাই মৌজায় প্রায় 48 একর সরকারি জায়গায় মোট 12,600টি ফ্ল্যাট নির্মাণের কথা ছিল, কিন্তু নির্মাণ হয় মাত্র 938টি ফ্ল্যাট। বস্তির মধ্যে যারা প্রভাবশালী তারাই কিছু ফ্ল্যাট পেয়েছে বটে, কিন্তু পুনর্বাসন কাগজে কলমেই রয়ে গেছে। বেশিরভাগ ফ্ল্যাট আবার পেয়েছে বস্তির বাইরের লোকজন। আমাদেরকে 220টা পরিবার দিচ্ছে, আর বাকিটা বস্তির বাইরের লোকের বিভিন্ন অর্থ নেয়া বিভিন্নভাবে তাদেরকে দিছে। এই মোমেন খান নিজেও ওই প্রকল্পের একটি ফ্ল্যাট পেয়েছেন, কিন্তু তিনি সেখানে থাকেন না। আমার তো পরিবার বড়, আমি কিভাবে থাকবো? মেয়ে থাকতেছে আর কি, মেয়ে বিয়ে দিছি, মেয়ে থাকতেছে। প্রথম দিকে আপনারা নাগর মিয়া নামে একজনের কথা শুনেছিলেন, যিনি ভাসানটেক সম্পর্কে কথা বলেছিলেন। এই নাগর মিয়া ভাসানটেক 1 নম্বর বস্তির চেয়ারম্যান। পুনর্বাসন প্রকল্পের একটা ফ্ল্যাটের মালিকও তিনি। ফ্ল্যাট পেয়েছেন কিন্তু নিজে থাকেন না, ভাড়াটিয়া থাকে। অর্থাৎ পুনর্বাসনের ফ্ল্যাট পেয়েছেন কিন্তু পুনর্বাসিত হননি। 3,500 পরিবার হেন। আমি চলে গেলে হয়তো ওনারা এই এলাকা আতঙ্কে আছে, এটা দেখশন করার জন্য ওনারা আমাকে দায়িত্ব দিয়ে রাখছে। নাগর চেয়ারম্যানের সেই ফ্ল্যাটটি দেখতে ভাসানটেক পুনর্বাসন প্রকল্পে গেল তালাশ টিম, কিন্তু এখানে ভিন্ন তথ্য পাওয়া গেল। নাগর চেয়ারম্যানের বাসা 4টা। তার মানে নামে বেনামে 4টি ফ্ল্যাট নিয়েছেন নাগর চেয়ারম্যান। বাবা এটা তো আমরা জানি না, এটা আগে সরসমুদ্রে আছি, সরসমুদ্রে রয়েছে একবার কিমনে বাউ করে দিচ্ছে, আমরা করতে পারি না। নাগর চেয়ারম্যান বাসা ভাড়া টাকা দেন। অনুষ্ঠানের শুরুর দিকে বলেছিলাম একটা শিশুরও সঠিকভাবে বেড়ে ওঠার জন্য উপযুক্ত পরিবেশ দরকার হয়, না হলে সে ভিন্ন মানুষের রূপ নিতে পারে। ভাসানটেক বস্তি এলাকায় সেটা কিভাবে হয় এবার তা খুঁজে বের করার চেষ্টা করব। ভাসানটেকে নাকি মাদক খুব সহজলভ্য। এখানে প্রায় 30টি ছোট বড় মাদকের স্পট আছে। সেগুলোতে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, হেরোইন আর প্যাথেড্রিনের মতো মাদক পাওয়া যায়। মাদকের এমন একটা স্পটের আশেপাশে ঘোরাফেরা করতে করতে মনে হলো একজন ব্যক্তি মাদক কিনতে যাচ্ছে। তালাশ টিম তাকে অনুসরণ করা শুরু করলো। টোনারটেক এলাকা, হাঁটতে হাঁটতে এক শিশুর সাথে দেখা। শিশুটির কথায় ভিন্ন ইঙ্গিত, তার কথায় সায় দেয়া যাক। আমার 30 পিস করে দেয় প্রতিদিন, ঠিক আছে, আমি আবার বেচা বাবলু তথ্য বলছে ভাসানটেকের সবচেয়ে বেশি মাদক স্পট তার নিয়ন্ত্রণে। ভাসানটেক 1 নম্বর বস্তি। মাদকের কয়েকটা বড় স্পট আছে এখানে। এখানে মহিলারাই মাদক বিক্রি করে। একজন মাদক ক্রেতাকে এখানে অনুসরণ করলো তালাশ টিম। মাদকের এই আখড়াও নাকি বাবলুর নিয়ন্ত্রণে। ওই মাদক ক্রেতা টাকা দিল এক মহিলাকে। টাকার সাথে সাথে মাদক চলে এলো। ভাসানটেকে শুধু নির্দিষ্ট স্পটে নয়, রাস্তাতেও ভ্রাম্যমান মাদক বিক্রেতা আছে। মাদক ব্যবসা দিয়েই শিশু বয়সে যাদের কর্মজীবন শুরু হয়েছে, বড় হয়ে তারা কি করবে? খুব ইতিবাচক ধারণায় যদি রাখি তবে এটাই ধরে নিতে পারি যে বিবেচনাবোধ তৈরি হওয়ার পর তারা এই পথ থেকে সরে আসবে। কিন্তু বাস্তবতা কি এতটাই সরল? দীর্ঘদিন ধরে লেগে থাকার পর ভাসানটেকের অপরাধ সিন্ডিকেটের একজনকে তথ্য দিতে রাজি করাতে পারল তালাশ টিম। আমরা শুধু তার পরিচয় না প্রকাশ করার শর্তে রাজি হয়েছি। আবার আমরা 4-5 জন ছেলে থাকে, তাদেরকে দিয়ে হয়তো কোথাও কাউকে বুঝতে হবে, বাচ্চা আনতে হবে, বা কারো একটা কাজ বন্ধ করতে হবে, এই ধরনের অর্ডার করে তো আমি তাদেরকে দিয়ে করাই দিই। টাকা না দিলে কি করতে হবে? হ্যাঁ, না দিলে মেরে ফেলাই।
এই ব্যক্তিরও জন্ম থেকে শুরু করে বর্তমান কর্মকাণ্ড সবকিছুই ভাসান থেকে। ভাসান টেকের এই বস্তিকে কেন্দ্র করেই দেশের অনেক ভয়ঙ্কর সন্ত্রাসীর বেড়ে ওঠার ইতিহাস আছে। এর মধ্যে কালা জাহাঙ্গীরের নাম সবার আগে আসবে। পুলিশের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের তালিকার প্রথম দিকে তার অবস্থান, আর ভাসানটেক থানার সন্ত্রাসীদের তালিকায় সে 1 নম্বরে। চাঁদাবাজি, মাদক, অস্ত্র আর খুন সহ প্রায় 30টি মামলার আসামি কালা জাহাঙ্গীর। তবে সে এখন জীবিত নাকি মৃত সে ব্যাপারে ভিন্ন ভিন্ন কথা প্রচলিত আছে। ভাসানটেক থেকে উঠে আসা আরেক শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস এখন কারাগারে। কারাগার থেকেই রাজধানীতে অপরাধ কার্যক্রম নিয়ন্ত্রণ করার অভিযোগ আছে এই কিলার আব্বাসের বিরুদ্ধে। কালা জাহাঙ্গীর মূলত ক্যান্টনমেন্ট স্কুলে করতো, তো ওখান থেকে আব্বাস মিয়ার সাথে পরিচয় হয়, কিলার আব্বাস। তো বিভিন্ন নিয়ে খুব ঘনিষ্ঠ বন্ধু হয়, তারপরে পুরো ভাসানটেক দখল করে। ভাসানটেক থানার সন্ত্রাসীদের তালিকায় 2 নম্বরে আছে আরেক সন্ত্রাসী, নাম ইব্রাহিম। বিভিন্ন থানায় তার নামে কমপক্ষে 12টি মামলা আছে। ভাসানটেকের 2 নম্বর বস্তিতে থাকত সে। জামিনে বেরিয়ে ইব্রাহিম এখন পলাতক। মামুন ইব্রাহিমের অন্যতম সহযোগী। ভাসানটেকের কুমিল্লাবর্তী 2 নম্বর বস্তি মাটিকাটা দেওয়ানপাড়া নিয়ন্ত্রণ করে মামুন। ধর্ষণ, খুন, চাঁদাবাজি, ডাকাতি আর অস্ত্র মামলা সহ তার বিরুদ্ধে মামলার সংখ্যা কমপক্ষে 6। সন্ত্রাসী ইব্রাহিম সিন্ডিকেটের আরেক সহযোগী বাবলু। ভাসানটেক এলাকায় মাদক, ছিনতাই, চাঁদাবাজি সহ 15টা মামলা আছে বাবলুর বিরুদ্ধে। ভাসানটেকের ব্লুমুন রেস্টুরেন্ট এলাকা থেকে গুনারটেক বেরিবাদ এবং লালমাটিয়া এলাকা বাবলুর নিয়ন্ত্রণে। সালাম আরেক নাম শুটার সালাম। মাদক, ছিনতাই, অস্ত্র আর খুনের মতো বড় বড় অপরাধের সাথে জড়িত সে। তার বিরুদ্ধে ভাসানটেক সহ বিভিন্ন থানায় 9টি মামলা আছে। এরা বড় ধরনের ক্রিমিনাল, ওদের বিরুদ্ধে অনেক অপরাধের সাথে জড়িত থাকার প্রমাণ আমরা পেয়েছি। উপযুক্ত পরিবেশ পেলে অপরাধ এভাবেই ডালপালা ছড়ায়, তারপর একটা সময় বড় বৃক্ষ হয়ে যায়, আর বড় বড় বৃক্ষের শিকড় এতটা গভীরে চলে যায় যে একটা সময় তা উপড়ে ফেলাও কঠিন হয়ে যায়। 4 মিনিট পর আসছে হয় হাতে করে। তারপর অপরাধী যত বড় হতে থাকে তার অপরাধের গণ্ডিও ততই বাড়তে থাকে। বাসার গ্রিল কেটে ডাকাতি করা থেকে শুরু করে ছিনতাই, এমনকি খুন পর্যন্ত তারা করে যেতে পারে নির্দ্বিধায়। ভাসানটেকের আরেকটা সন্ত্রাসী দলের একজনের সাথে কথা বলতে পারল তালাশ টিম। সে যে দলের সদস্য, সেই দল মূলত রাজধানীর বাসা বাড়িতে ডাকাতি করে। গ্রিল ভেঙ্গা পরে মনে করেন আলমারি ভেঙ্গা স্বর্ণ আর টেকা লইতাম। ভাসানটেকের সন্ত্রাসীদের যে তালিকা আপনারা বিরতির আগে দেখেছেন, সেখানে মামুন নামে একজন ছিল। সেই মামুনের দলের সদস্য ছিল এই ব্যক্তি। মামুনের দল ছেড়েছে, কিন্তু অপরাধ ছাড়েনি। মামুন বলল আমার লয়ে যাইতো, তো নিয়ে যাওয়ার পরে রামপুরা বনশ্রীর ভিতরে মনে করেন গ্রিল ভাঙতো। গ্রিল ভাঙার পরে মনে করেন কি স্বর্ণ আর টেকা মনে করেন লইতো, বালুর ব্যবসা করে এটাই যা। ভাসানটেকের রতন হত্যাকাণ্ড একটা চাঞ্চল্যকর ঘটনা। সেই খুনি দলের সাথেও ছিল এই ব্যক্তি। রতনটা চারিদিক দিয়ে গুল্লি করছে, মানে সিটা গুল্লি করছে, যেমন বেশি মানে গুল্লি ঠিক আছে বৃষ্টির মতো, পরে রতন মারা যায়। অপরাধের সংখ্যা বাড়তে থাকে, সাথে সাথে থানাতেও মামলার সংখ্যা বাড়তে থাকে এসব অপরাধীর নামে। অন্যদিকে অপরাধের শিকার ব্যক্তি বা পরিবারের হাহাকার থামে না। 2014 সালের 10 অক্টোবর নাসির হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যা করে স্থানীয় সন্ত্রাসীরা। মামাতো বোনকে উত্তপ্ত করার প্রতিবাদ করতে গিয়ে খুন হতে হয় নাসিরকে। মনে করেন পিটিয়ে মেরা হলেন। সালাম মারছে, বাবলু মারছে, আলতাপ মারছে, দাঁত ভাঙা খোকন। আমি ঘরে ঘুমাইতে পারি না, মামলা করে এখন বিপদে আছি। চাঁদাবাজি, ভাগ বাটোয়ারা, অপরাধ এলাকার বিস্তার আর প্রভাব নিয়ে ভাসানটেক এলাকার পেশাদার অপরাধীরা মাঝে মাঝে ভয়ঙ্কর হিংস্রতায় লিপ্ত হয়। সেসব ঘটনা শুনলে মনে হয় একটা রাজধানী শহরে ভিন্ন রাজত্ব সেখানে। যারা খুন হয় তারা হয়তো বেঁচে যায়, কিন্তু অপরাধের শিকার হয়ে যারা বেঁচে থাকে তাদের জীবন নরক হয়ে যায়। অনুসন্ধানে নেমে একটা আঁতকে ওঠার মতো ঘটনার খবর পেল তালাশ টিম। ভাসানটেকের একদল সন্ত্রাসী নাকি একই পরিবারের 6 জনকে ধর্ষণ করেছে। বোনের পোলার সামনে মার খালার
ইজ্জত নষ্ট করছে ওই জায়গার ভিতরে